তুই এত পাত্তা দেওয়ার পরেও যদি ওই লোকটা থেকে গুরুত্ব না পাস তাহলে কি করবি তুই তখন? মায়া উত্তরে আসলো একইভাবে, দৃঢ়তা দেখিয়ে বলল, সে আমাকে গুরুত্ব দেয় জুই, আর দেয় বলেই সে আজ পর্যন্ত আমার কলটা কখনো কেটে দেয়নি, আর না আমার নাম্বারটা দেখে ব্লক লিস্টে ফেলেছে। আমার কি মনে হয় জানিস জুই, লোকটা কোনো কারণে হয়তো আমার উপর রাগ করে আছে, আর সেই রাগ নিয়ে হয়তো আমার সাথে কথা বলতে চাইছে না। হতে পারে আমার প্রথম দিনের ব্যবহারে লোকটা অসন্তুষ্ট। আমার উচিত হয়নি তার সাথে ওইভাবে রেগে কথা বলার। মায়ার কথায় এবারও জুই অসন্তুষ্ট গলা ছেড়ে বলল, তোর কাছে আদৌ তোর জামাইয়ের কোনো দোষ পাওয়া যাবে বলে তো মনে হয় না। তোর জামাই তো নিষ্পাপ মানুষ। মায়া ফোন চালাতে চালাতে ছোট করে সম্মতি দিল। জুই নাক মুখ কুঁচকে বলল, জামাই পাগলি। জুইয়ের অসন্তোষ গলা কথাটা বলল। মায়া শুনেও না শোনার মতো বসে রইল ফোনে চোখ দিয়ে। হাতের টাচে আবারও কল লাগালো রিতকে, কিন্তু এর মাঝেই ফোন কেটে শ্রেয়া মায়ার কল কেটে দিয়ে হড়বড় করে বলতে লাগলো, মায়া, একটা কাজ করলে কি হয়? তোর জামাই কেমন লোক তার চরিত্রের একটা পরীক্ষা করে দেখ আগে। তুই তো তাকে ভালোবাসিস, তাই না? তোর জানা উচিত লোকটা কেমন চরিত্রের। তাছাড়া লোকটা তোর কল রিসিভ করে না, হয়তো পরিচিত নাম্বার দেখে। তুই একটা অপরিচিত নাম্বার থেকে লোকটাকে কল দিয়ে দেখ রিসিভ করে কিনা, বা অপরিচিত মেয়েদের সাথে সে কেমন স্বভাব রেখে কথা বলে। এ নিয়ে একটা পরীক্ষা তো করাই যায়, তাই না? মায়া সরল চোখে তাকালো শ্রেয়ার দিকে। কথাটা মন্দ বলেনি শ্রেয়া। একটা পরীক্ষা তো মায়া করতেই পারে, জামাই চরিত্র পরীক্ষা করতে, তাই না? মায়ার নাম্বারটা দিয়ে তো একবার কথা বলেছিল ওরা, সেই জন্য হয়তো লোকটা মায়ার নাম্বার চিনতে পেরে এখন রিসিভ করে না। তাই মায়ার শ্রেয়ার কথাটা এই মুহূর্তে বেশ যুক্তিসঙ্গত মনে হলো। কিন্তু কথা হলো কার ফোন দিয়ে কল করবে। এই কথাটা জানাতেই নাদিয়া তক্ষুনি নিজের ব্যাগ থেকে মোটামুটি দামি একটা ফোন বের করে দিল মায়াকে। মায়া সেটা সহজভাবেই গ্রহণ করলো। নাদিয়া বেশ ভালো পরিবারের মেয়ে, সেক্ষেত্রে নাদিয়ার হাতে একটা দামি ফোন পাকা অস্বাভাবিক কিচ্ছু না। মায়া হৃদের মুখস্থ নাম্বারটা হাতে হাতে নাদিয়ার ফোনে টাইপিং করে হৃদকে কল লাগালো। মায়া বেশ দৃঢ় ছিল হৃদ এই অপরিচিত নাম্বারটা থেকে কলটা রিসিভ করবে না, কিন্তু হৃদ মায়ার দৃঢ়তা ব্যঞ্জক করে কয়েক সেকেন্ডের মধ্যে কলটা রিসিভ করে ফেললো। এতে মায়া হতাশ হলো। মায়া ভারী হতাশায় ডুবে গিয়ে বলল, হ্যালো বাবু, কে? আমি তোমার বাচ্চার। মায়াকে ফের হতাশায় ডুবিয়ে দিয়ে হৃদ উৎফুল্লতা দেখিয়ে কথা মিলিয়ে বলল, হ্যাঁ বাবু বলো। আই মিস ইউ। আই মিস ইউ টু বাবু। মায়া উদাস গলায় বলল, আমার বাবু কি করে? তোমার বাবু তার বাবুর আম্মুকে বসে বসে মিস করে যান। তাহলে আজকে বাসায় তাড়াতাড়ি চলে আসো, আমি অপেক্ষা করছি। হ্যাঁ বাবু, আর একটু পরই চলে আসবো। আমার বাবু ডেকেছে, আর আমি না এসে পারি বলো? আজকে রাতে খেলা হবে জান, তুমি আর আমি। মায়া লজ্জায় থমথমে খেয়ে বসলো। লোকটা এমন উলটপালট কথা বলবে সেটা ধারণাতে ছিল না মায়ার। মায়া থমথমে খেয়ে চোখ তুলে তাকালো মুখোমুখি বসা জুই, শ্রেয়া আর নাদিয়ার দিকে। সবাই উৎসুক হয়ে ওদের কথা শুনছে আগ্রহ নিয়ে। ফোনটা লাউড স্পিকারে দেওয়া। মায়া এক পলক জুই, নাদিয়া, শ্রেয়াকে দেখে নিয়ে থমথমে গলায় বলল, বাবু, হ্যাঁ বাবু। মায়া আমতা আমতা করে বলল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু বাবু। হৃদের কথা বলার সময় আসিফ তাড়াহুড়ো করে ঢুকেছিল কক্ষ হাতে কিছু ডকুমেন্টস নিয়ে। হৃদকে ভাই ডাকতে হৃদ আসিফকে থামিয়ে দিয়ে বলল, এই ডিস্টার্ব করিস না তো, দেখিস না আমার বাবুর আম্মু ফোন করছে, ব্যস্ত আমি, তুই বাহিরে যা। আসিফ হতবুদ্ধি হয়ে ড্যাব ড্যাব করে হৃদের দিকে তাকিয়ে থেকে বেরিয়ে গেল আস্তে করে। মূলত আসিফের মাথায় হৃদের কথার আগামাথা কিছুই ঢুকলো না। এই বাবুর আম্মুটা আবার কে? হৃদ কখন বাবু জন্ম দিতে দিল? এই বাবুর আম্মুটা আবার কে? হৃদ কখন বাবু জন্ম দিল তাও বুঝলো না। আসিফ বেরিয়ে যেতেই হৃদ একই উৎফুল্লতা দেখিয়ে বলল, হ্যাঁ বাবু বলো, বাচ্চারা কি খেয়ে ঘুমাইছে? হ্যাঁ, তা কি খাওয়ালে? মার্কেটের দুধ তো শেষ, আমি তো এখনো আনি নাই, তা তুমি কোত্থেকে দুধ খাওয়ালে? হৃদের বেগতিক কথায় মায়া হড়বড় করে কলটা মিউট করলো। লজ্জা সিটিয়ে জুইয়ের দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে বলল, আমি আর কথা বলবো না, তুই কথা বল জুই। লোকটা কেমন কেমন করে যেন কথা বলে, আমার লজ্জা লাগে। মায়ার কথায় নাক মুখ কুঁচকে জুই বলল, আমি কেন কথা বলতে যাব? তোর জামাই, তুই কথা বল। তাছাড়া এসব বেফাস কথা তুই আগে শুরু করেছিস। তুই কেন আগে বলতে গেলি? তুই তার বাচ্চার মা হোস, এখন তো সে এসব বলবেই। বাচ্চাদের খোঁজ নেবে না? পাশ থেকে শ্রেয়াও জুইয়ের কথায় সম্মতি দিয়ে বলল, ঠিক ঠিক,
জুই ঠিক বলেছে। মায়া, তুই আগে কথা শেষ কর। কলটা বেশিক্ষণ মিউট করে রাখলে লোকটা বুঝে যাবে আমাদের ফোন দিয়ে। শ্রেয়ার কথায় মায়া তক্ষুনি কল আনমিউট করে ফের কলটা লাউড স্পিকার রেখে বলল, জান, হ্যাঁ জান, কল মিউট করে কোথায় গিয়েছিলে? বাচ্চারা কি কান্নাকাটি করে তোমাকে বেশি জ্বালাচ্ছে? তুমি কি তাদের দুধ খাওয়াচ্ছ? হৃদের এমন ভয়ঙ্কর ঠোঁটকাটা কথায় মায়া ভারী লজ্জায় আড়ষ্ট হয়ে সাথে সাথেই ভাবলো মায়ার জামাই রয়েল না, ভিন্ন ভিন্ন নারীর সাথে এমনই ফ্ল্যাটিং করে বেড়ায়। মায়ার চোখে মুখে লজ্জার চেয়ে কষ্টের ছাপ স্পষ্ট হলো। ভারী হতাশ গলায় বলল, আপনার বাচ্চারা দুষ্ট আপনার মতোই। না জান, এই ক্রেডিট তুমি নাও। আমার বাচ্চারা মায়ের মতো নটি হয়েছে। মায়া যখন হৃদের সাথে কথাই পেরে উঠছিল না, তাই অবশেষে হার মেনে বলল, আপনি আমাকে চিনেন? কেন চিনব না? তুমি মাত্রই আমার জন্ম নেওয়া বাবুদের আম্মু। তোমাকে না চিনলে হবে বলো? মায়া হতাশার মুখ ভার করে চুপ করে রইল, মনটা খারাপ। মায়ার স্বামী অপরিচিত নাম্বারেও মেয়েদের সাথে ফ্ল্যাটিং করে বেড়ায়, এই কষ্ট মায়া কোথায় রাখবে? মায়ার কলিজাটা ভীষণ পুড়ছে। সে আর কথাই বলবে না। মায়াকে হুট করে চুপ হয়ে যেতে দেখে হৃদ বলল, কি ম্যাডাম, কথা শেষ? স্টক খালি? তো এরকম ফাইজলামো কি আমার সাথেই প্রথম, নাকি লিস্টে আরও আছে? আপনি প্রথম। আর আমি যেন শেষ হই, মনে রাখবেন। মায়া চমকে উঠল। তার মানে লোকটা ওকে চিনে এতক্ষণ কথা বলছিল, কিন্তু কিভাবে চিনলো? মায়া তো পরিচয় দেয়নি। তাহলে? মায়া অধৈর্যের গলায় তক্ষুনি জানতে চেয়ে বলল, আপনি আমাকে কিভাবে চিনলেন? আমি তো পরিচয় দেইনি। আপনাকে চিনা আমার জন্য কঠিন কিছু নয় ম্যাডাম, বরং সহজভাবেই চিনে কথা বলছি। তবে ওয়ার্নিং দিচ্ছি, এইরকম ফাজলামো যেন অন্য কোনো ছেলের সাথে না হয়, নয়তো থাপড়িয়ে গাল ফাটিয়ে ফেলবো। স্টুপিড। মায়া মিনমিন করে বলল, আপনি খালি বকা দেন, গুরুত্ব দেন না। গুরুত্ব আগে অর্জন করো, তারপর। কল রিসিভ না করলে অর্জন করব কিভাবে? জানি না। হৃদ একইভাবে উদাস গলায় বলল কথাটা। মায়া হৃদের কথায় কষ্ট পেয়ে বলল, আমার মন পড়ে আপনার জন্য। মায়া যেন হুট করেই হৃদের মনে কথাটা বলে ফেলল। মন তো তার উপরে বইয়ের জন্য। হৃদ ভোতা মুখে কতক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থেকে স্বভাবগতভাবেই তেরামি করে বলল, এসব মিথ্যা নাটকের ভাষা আমি বুঝি না, রাখছি। হৃদ কল কাটতেই মায়া ঠোঁট উল্টায়। লোকটা যে তেরা স্বভাবের হবে মায়া এতদিনে বেশ কয়েকবার বুঝতে পেরেছে। আজকে আবার প্রমাণ পেল লোকটা আসলেই তেরা মানুষ। এই লোককে সোজা বানাতে বানাতে মায়া না আবার বাঁকা হয়ে যায় আল্লাহ জানে। তক্ষুনি নাদিয়া ব্যস্ত গলায় মায়াকে বলল, মায়ু, তোর স্বামী তো অনেক ধুরন্ধর লোক। অপরিচিত নাম্বার থেকেও তোকে কেমন চট করে চিনে ফেললো। কেমন হতাশা ভারী নিঃশ্বাস ফেললো মায়া। এই জামাইয়ের খোঁজ সে ইহজীবনে আর পাবে কিনা আল্লাহ জানে। তার পরদিনগুলো একইভাবে কাটছে। নিখোঁজ স্বামীকে খুঁজে না পাওয়ার উদাসীনতা যেন মায়ার দিন দিন বাড়ছেই। হৃদ মায়ার সাথে কোনো ফোনে কথা বলছে না। ওই একদিনের অপরিচিত ভেবে ফোন আলাপ হয়েছিল, ব্যাস এতটুকুই। তারপর আরো একটা মাস কিভাবে কিভাবে যেন কাটলো। মায়া জুই আরিফের সঙ্গে বাড়িতে এসেছে বড় বোনের বিয়ে উপলক্ষে। ফাহাদ বাবাকে নিয়ে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফিরেছে। গোটা এক সপ্তাহ হলো। ফাহাদের বাবা এখন পুরোপুরি সুস্থ না হলেও মোটামুটি ঠিকঠাক তিনি। ওনার চিকিৎসা এখন বাংলাদেশের ডাক্তারদের আওতায় আছে, ঔষধ চলছে আর কি। মায়ার পরিবারের সবারই গিয়েছিল ফাহাদের বাবাকে দেখতে। মুক্তা চায়নি, আরো চায়নি মায়া আর জুই। ওদের না যাওয়ার পিছনে কারণ ছিল অবশ্যই। দুই পরিবারের মানুষজন বসে আলাপ আলোচনা করে মুক্তা আর ফাহাদের আনুষ্ঠানিক বিয়ের ডেট ফিক্সড করলো। সেই জন্য সামনের শুক্রবার বাদ রেখে এর পরের শুক্রবারে বিয়ে। মায়াদের বাড়ির মধ্যে হইচই কাণ্ড। মায়া জুই কত খুশি, বোনের বিয়ে বলে কথা। খুশিতে আত্মহারা হয়ে লম্বা লিস্ট বানিয়েছে বিয়েতে কি কি কেনাকাটা করবে তা নিয়ে। মায়া বাবা খানিকটা চিন্তিত মুখে ছোট মেয়ে মায়ার উল্লাস দেখলেন। তিনি বেশ কয়েকদিন ধরেই একটা বিষয় নিয়ে চিন্তিত। ওনার ছোট ভাই জামাল সাহেবের সঙ্গেও তিনি বিষয়ে কথা বলা হয়েছে। তিনি বড় ভাই শফিকুল ইসলামের উপর দায়ভার চাপিয়ে দিয়েছে যা ভালো হয় তাই করতে। আপাতত শফিকুল ইসলাম তিনি দ্বিধায় ভুগছেন বলে ওনার বড় ছেলে আরিফকে ডেকে পাঠালেন জরুরি তলবে। খাবার টেবিলে সবাই বসে। মায়া জুই খেয়ে দিয়ে আগে আগে চলে গেল রুমে বোনের বিয়ে কেনাকাটা বাজারজাত তালিকা করতে। সেই ফাঁকে খাবার টেবিল খালি পেয়ে মনের কথাগুলো পরিবারের সামনে রাখতে চাইলেন শফিকুল ইসলাম। প্রথমে তিনি ছেলের মনোযোগ আকর্ষণ করতে চেয়ে গলা ঝেড়ে বললেন, আরিফ, তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। বাবা কথায় খাওয়া থেকে মুখ উঠালো না আরিফ, বরং খেতে খেতে একইভাবে বলল, আমি শুনতে পাচ্ছি বাবা, বলো।
শফিকুল ইসলাম এক পলক উপস্থিত সকলের দৃষ্টি পরখ করে নিল। ছোট ভাই জামাল ব্যতীত কেউ ওনার দিকে আপাতত তেমন মনোযোগ নেই। ওনার স্ত্রী ছেলে মেয়েদের বেড়ে খাওয়াচ্ছেন। ছোট ভাইয়ের বউ আরিফের পাতে তরকারি তুলে দিচ্ছে। এমতো অবস্থায় ওনার কথাগুলো বলা অনুচিত হবে কিনা জানা নেই। তারপরও তিনি গম্ভীর গলায় ভারী আওয়াজে বলল, মায়ের জন্য চেয়ারম্যান সাহেবের বড় ছেলের বিয়ের প্রস্তাব এসেছে, আমি তাতে মত দিয়েছি। অমনোযোগী চোখগুলো হঠাৎ করেই চমকে উঠে শফিকুল ইসলামের দিকে তাকালো একত্রে সবাই। প্রত্যেকের চেহারা দেখেই বোঝা যাচ্ছে সবাই বেশ চমকিয়েছে ওনার কথায়। উনি একত্রে এতগুলো মানুষের দৃষ্টিতে পড়ে খানিকটা অপ্রস্তুত হলো। এর মধ্যে আরিফ অসন্তুষ্ট গলা আওড়ালো, মায়া এখনো এসব কিছুর জন্য ছোট বাবা মাত্রই আমার মুক্তার বিয়েটা দিচ্ছি, এর মধ্যে মায়ার বিয়ের কথা আসলো কোথায় থেকে? তাছাড়া তুমি এসব বিষয়ে মত দাও কিভাবে? মায়া সবার ছোট, ওর বড় জুইয়ের বিয়ে নিয়েই আমরা এখনো চিন্তা করিনি, সেখানে মায়ার বিয়ের কথা কিভাবে চিন্তা করো তুমি? ছেলের রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে শফিকুল ইসলাম ভারী গলায় বলল, চেয়ারম্যান সাহেবের বড় ছেলেকে তোমার অচেনা নয় আরিফ। দেখাশোনা, লেখাপড়ায় বেশ দারুণ ছেলেটা, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আচরণ ব্যবহারও বেশ অমায়িক। ছেলেটা স্টুডেন্ট ভিসা পেয়ে আমেরিকা যাচ্ছে, ওখানে পড়াশোনা শেষ করে গ্রিন কার্ড পেয়ে বাংলাদেশে আসতে আরও 5 বছর লাগবে। সেজন্য ওরা চাচ্ছিল ছেলেকে বিয়ে করিয়ে রাখতে মায়ের সঙ্গে, যাতে ওইখানে কাবিননামা দেখিয়ে বইয়ের জন্য ভিসা পাওয়া যায়। আরিফ তাতেও তীব্র অমত পোষণ করে বলল, সামান্য একটা ভিসার জন্য তুমি মায়ের বিয়ে এক্ষুনি দিতে চাও বাবা? মায়া এখনো বেশ ছোট মানুষ, 18 হয়নি। সব বিয়ের ঝামেলায় ওকে এই মুহূর্তে টানলে পড়াশোনার ক্ষতি হবে। আগে পড়াশোনাটা শেষ করুক, ততদিন না হয় ছেলেও পড়াশোনা শেষ করে আমেরিকা থেকে ফিরুক, তারপর না হয় বুঝে পরামর্শ করে দুজনের সম্মতিতে বিয়েটা দেওয়া যাবে বাবা। আরিফের কথার অনীহা পোষণ করলো জামাল সাহেব ও শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম কিছু বলবে তার আগেই জামাল সাহেব আরিফের উদ্দেশ্যে বলে, এরকম ভালো সম্বন্ধ হাতের কাছে পেয়ে ফেরানোটা উচিত হবে না আসিফ। তাছাড়া আমরা এক্ষুনি মায়াকে বিয়ে দিয়ে বিদায় করছি না। চেয়ারম্যান সাহেবের বংশ ভালো, ছেলেটাও ভালো, আমাদের হাতের কাছের ছেলে, কত নম্রভদ্র। তাছাড়া ওরা শুধু চাচ্ছে দুই পরিবারের মধ্যে অকত করে রাখতে। মায়া এক্ষুনি সংসার শুরু করবে না, ছেলে দেশে ফিরলে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে তাকে। আমরা কেউ মায়ের খারাপ চাইব না আসিফ। বাপ চাচার কথা একেবারে না ফেলে দিয়ে তুমি কিছুদিন সময় নাও, চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলো, ছেলেটাকেও পরখ করো। তোমার যদি কোনো কিছুতে খারাপ মনে হয় তখন না হয় আমার সম্বন্ধটা ফিরিয়ে দিবে, কিন্তু কোনো যাচাই বাছাই না করে হুট করে বিয়েটাকে ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। আমি আর ভাই বিয়েটাকে নিয়ে বেশ কিছুদিন ধরে যাচাই করেছি, খারাপ কিছু চোখে পড়েনি। তুমি এই বাড়ির বড় ছেলে, এবার দায়িত্ব তোমার। তুমি বিয়েটা নিয়ে যাচাই বাছাই করো। মুক্তার বিয়েটা পর্যন্ত অন্তত সময় নাও। মুক্তার বিয়েটা হলে না হয় আমাদের জানিও তোমার মতামত কী, তবে আমরা আশা করব তুমি ভুল কোনো সিদ্ধান্ত নেবে না। গ্রীষ্মকালীন তপ্ত রোদে গা জ্বলা ভাব, অল্পতে গায়ে আগুন লাগার মতন তাপমাত্রা। যান্ত্রিক শহরের কর্মজীবী মানুষজন এতটাই ব্যস্ত যে তপ্ত রোদের প্রখরতা বিন্দু মাত্র প্রভাব ফেলতে পারেনি তাদের ব্যস্ততায়। বরং চাকরিজীবী শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের রোজগার কর্মে ব্যস্ত। এমন একটা কাঠফাটা তপ্ত রোদ মাথায় নিয়ে ঢাকা বসুন্ধরা সিটি কমপ্লেক্স শপিং মহলে সামনে উপস্থিত হলো আরিফ। সঙ্গে তার 3 বোন, মুক্তা, মায়া, জুই। মূলত আজ মুক্তার বিয়ের শপিং, আর তার জন্য ফাহাদের পরিবার থেকে ডাক পড়েছে ওদের। বিয়ের মাত্র আর 5 দিন বাকি, অথচ এখনো বিয়ের শপিং করা হয়নি বলে জরুরি তলবে মুক্তাকে নিয়ে ঢাকায় আসতে হয়েছে আরিফকে। প্রথমে ফাহাদ যেতে চেয়েছিল আশুগঞ্জ থেকে মুক্তাকে নিয়ে আসতে, কিন্তু আরিফ বড় ভাই হিসেবে ফাহাদকে আসতে মানা করলো, সে নিয়ে যাবে বলে। আসল কথা, বিয়ের কেনাকাটা করে পক্ষের বাকি। এবার হাতে হাতে তারাও বিয়ের কেনাকাটা করে ফেলতে চাই আজ। আরিফ মলের বাইরে পার্কিং এরিয়াতে আসতে দেখা পেল খান পরিবারের মানুষদের। ফাহাদের পরিবার হতে শুরু করে হেনা খান, আরাফ খান সকলেই উপস্থিত। তোড়জোড় করে যে সবাই চলে এসেছে শপিং এ সেটা বুঝতে বাকি নেই আরিফের। আরিফ হেনা খানদের উদ্দেশ্য এগিয়ে যেতে যেতে এক পলক তাকালো উপস্থিত সকল সদস্যের দিকে। খান বাড়ির মহিলা সদস্যদের মধ্যে সবাই উপস্থিত আছে, কেউ বাদ পড়েনি। শুধু ছেলেদের সংখ্যা কম দেখলো, গুটি কয়েক বডিগার্ড আর 5 জনের মতন পুরুষ মানুষকে চোখে পড়লো শুধু। তাদের মধ্যে আরাফ খান বর হিসেবে ফাহাদ, বাকি 3 জন তাগড়া ছেলেদেরকেও আরিফ চেনে।
চোখের দেখা দেখেছিল কয়েকবার ছেলেগুলোকে, এই দুইবার কথাও হয়েছিল। সোহাগ, সৌরভ, আরব খানের বড় মেয়ের দুই ছেলে, তারা যমজ, আরিফের পাশাপাশি বয়স। বাকি একজন ফাহাদের ছোট ভাই সুমন এবার অনার্স কমপ্লিট করে মাস্টার্সে পড়ছে। আরিফের 2 বছরের জুনিয়র। এছাড়া আরিফের আর কাউকে চোখে পড়ল না, এমনকি হৃদের বাবা মা ভাইকেও না। আরিফ জানে হৃদ খানের মতন মানুষ কখনো এসব মেয়েলি শপিং এ আসবে না, কিন্তু হৃদের মা আর ছোট ভাই রাদিফের অনুপস্থিতির কারণটা বুঝলো না সে। তারা তো আসতেই পারে নাকি? তাছাড়া আয়ন ভাইকে আশেপাশে কোথাও চোখে পড়লো না আরিফের, কিন্তু আয়নের মা বোনকে ঠিকই দেখা যাচ্ছে হেনা খানের পাশে। আরিফ খান পরিবারের সাথে মিলিত হতেই নম্রতা নিয়ে সকলের সঙ্গে কৌশল বিনিময় করলো। মুক্তা পা ছুঁয়ে শ্বশুরবাড়ির গুরুজনদের সালাম করলো এর মাঝে। অন্তত খুশি মনে মুক্তাকে গ্রহণ করলো হেনা খান। মায়া জয়ীকেও বেশ আদুরে মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। সবার যখন ভালো মন্দ কুশলাদি পর্ব শেষ হলো, তখন সবাই একত্রে ঢুকলো মলের ভিতরে। হেনা খান নিজের মেয়েদের নিয়ে মুক্তার জন্য এক একটা সেকশন থেকে এক একটা জিনিস কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লে আরিফ আরব খানকে জানিয়ে মায়া আর চুইকে নিয়ে আলাদা হয়ে গেল নিজেদের কেনাকাটা করতে। পরিবারে মা বাবা ভাই বোন চাচা চাচির সঙ্গে আত্মীয় ধর মেয়েদের হলুদের শাড়ি গহনাপত্র সবকিছু আরিফ মায়া আর জুয়ের পছন্দের কেনাকাটা করছিল। ঠিক তক্ষুনি আরিফের সঙ্গে ফোনে যোগাযোগ করতে করতে কোথা থেকে শপিং মলে হাজির হয় চেয়ারম্যান সাহেবের বড় ছেলে নাদিম। আরিফ আগে থেকে জানতো নাদিম আসবে। নাদিম নিজের স্কলারশিপের ভিসার দৌড়াদৌড়ির জন্য ঢাকা থাকছে নিজেদের ফ্ল্যাটে। সেই জন্য আরিফের সঙ্গে যোগাযোগ করে এই মুহূর্তে চলে আসলো শপিং মলে। চলে আসলো বলতে নাদিমকে আলাদাভাবে দাওয়াত করা হয়েছে আরিফদের পরিবার থেকে। মূলত মুক্তার বিয়ের জন্য মায়ার পরিবার থেকে বিশেষভাবে চেয়ারম্যান সাহেবের পরিবারকে দাওয়াত করা হয়েছে। আর সেই জন্য চেয়ারম্যান সাহেবের বাড়ির মানুষজনের টুকটাক যাতায়াত বেড়েছে মায়াদের বাড়িতে। মায়া জুই এসবের কিছু জানে না, আর না কেউ তাদের এসব বিষয়ে অবগত করেছে। নাদিমের সঙ্গে আরিফের মলের ভেতরে দেখা হতে নম্রতায় হাত মিলিয়ে সালাম দিতে দিতে নাদিম বলল, ভাইয়া ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি? জি ভাইয়া আলহামদুলিল্লাহ আছি। আবু পাঠালো আমাকে, বললো আপনারা এখানে এসেছেন আপনাদের খেয়াল রাখতে। আসতে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো ভাইয়া? আঙ্কেল আন্টি বাসায় সবাই ভালো আছেন? সৌজন্য বজায়ে আরিফও হাসলো। নাদিম আরিফের চেয়ে বছর 2 ছোট হবে, অথচ ব্যবহারে সে বরাবরই মুগ্ধ হয়। তবে আজ এখানে নাদিমকে আসতে অনুমতি দেওয়ার কারণ হলো সে খতিয়ে দেখতে চায় নাদিম মায়ার জন্য কতটুকু ভালো হবে। তাছাড়া বিয়ে ঠিক হওয়ার পর পাত্র হিসেবে আজকাল ছেলে মেয়েদের মতন অশালীন হয়ে পড়বে মায়ার সাথে, নাকি সত্যি ভদ্রতা বজায় রেখে চলবে, সেটার জন্যেই আরিফ আজ সারাদিন নাদিমকে নিজেদের সঙ্গে রাখবে বলে ঠিক করলো। তাছাড়া আজকাল লোক দেখানো ভদ্রতা সবাই দেখায়, তবে চোখের দেখা ভদ্রতা যে সবসময় সঠিক হবে এমনটাও না। সে তার আদুরে বোনকে এভাবে কারো হাতে তুলে দিবে না, যতক্ষণ না পর্যন্ত আরিফের বোনের খচখচ দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, তবে আমাদের আসতে রাস্তায় তেমন কোনো অসুবিধা হয়নি, কিন্তু তুমি এসেছো ভালো হয়েছে। চলো সামনে যাই, ওরা সবাই সামনের দোকানে আছে। জি চলুন। আরিফ নাদিমের সঙ্গে সামনে হাঁটতে হাঁটতে জানতে চাইলো, তোমার পরিবারে কেমন আছে নাদিম? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার স্কলারশিপের কি হয়েছে? ভিসা প্রসেসিং কাজ হচ্ছে, আশা করছি সামনে মাসে 10 তারিখের ভিতরে ফ্লাইট পাবে। আরিফ ঘাড় বেঁকে তাকালো নাদিমের দিকে, তীক্ষ্ণ গলায় বলল, আজকে তো 16 তারিখ মনে হয়। জি। তাহলে তুমি দেশে আর 24 দিনের মতো আছো। জি আরো কম হবে। আরিফ আর কথা বাড়ালো না। হাঁটতে হাঁটতে ভাসা ভাসা চোখে সামনে তাকিয়ে দেখলো দোকানের ভেতর মায়া আর জুই একরকম দেখতে ড্রেস নিজেদের জন্য পছন্দ করছে। মায়া মুখের মুক্ত হাসিটা চোখে বিঁধল আরিফের। সবার ছোট বোন মায়া, ওকে তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে আরিফের ছিল না, কিন্তু যদি সবকিছু ঠিকঠাক হয় বা নাদিমের মধ্যে তেমন খারাপ কিছু চোখে না পড়ে, তাহলে হয়তো মুক্তার বিয়ের পর সপ্তাহেই মায়ার বিয়ে নিয়ে তোড়জোড় করবে চেয়ারম্যান সাহেব। ইতিমধ্যে আরিফকে রোজ কয়েকবার করে চেয়ারম্যান সাহেব কল দিয়ে সৌজন্যতা যোগাযোগ করেন, খোঁজ খবর নেয়। আরিফ বেশ বুঝতে পারে মায়াকে ছেলের বউ হিসেবে ওনাদের অনেক পছন্দ হয়েছে, তাই তাড়াতাড়ি বিয়েটা করিয়ে রাখতে চান। শুধু যে চেয়ারম্যান সাহেবের পরিবারের মায়াকে পছন্দ হয়েছে এমনটা না, দ্বিতীয় সাক্ষাৎকারে নাদিম ও আসিফকে আশ্বস্ত করে সে মায়াকে ভালো রাখবে।
তার নিজেরও মায়াকে পছন্দ হয়েছে বেশ। সারাদিন পার করে রাত 8টা বাজলো ফাহাদের বিয়ের শপিংয়ে ইতি টানতে টানতে। তবে মায়াদের শপিং বিকাল দিকেই শেষ হয়েছিল, কিন্তু খান পরিবারের জন্য তারা বসেছিল ততক্ষণ। নাদিম নিজের সঙ্গে আনা গাড়িতে মায়াদের শপিং ব্যাগগুলো গুছিয়ে রাখলো হাতে হাতে। তারপর আরিফকে সঙ্গে নিয়ে মলের ভিতরে একটা রেস্টুরেন্টে ঢুকলো মায়াদের নিয়ে। ওরা 4 জন খাবার দাবার করে নিবে, সেটা দৃষ্টিকটুর দেখাই বলে খান পরিবারের সকলের জন্য খাবার প্যাক করলো নাদিম। যারা শপিং রেখে খেতে আসতে নারাজ ছিল তাদের জন্য। বাকি ছেলেরা সবাই ঠিক আসলো খেতে। আরাফ খান, ফাহাদ, সৌরভ, সোহাগ, সুমন, সেজুতি তারা সবাই আরিফের সঙ্গে রেস্টুরেন্টে বসলো। সখ্যতা বজায় 2 টেবিল নিয়ে সবাই একত্রে বসে খেলো। চমৎকার বিষয় হলো নাদিমের প্রাণচঞ্চলতার কারণ খান বাড়ির সকলেই অতি অল্প সময়ে মিশে গেল তার সাথে। আরাফ খানের তো সেই ভাব হলো নাদিমের সঙ্গে। ছেলেটাকে ওনার বেশ মনে ধরেছে। বৃদ্ধ বয়সে তিনি মানুষ চিনতে ভুল করে না। ছেলেটা আসলেই দারুণ। ফাহাদ সঙ্গেও জমিয়ে সখ্যতা দেখা গেল নাদিমের। আন্তরিকতা নিয়ে এটা সেটা সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে সে। যেহেতু মায়া, জুই, সেজুতি মেয়ে মানুষ, সেজন্য ওদের আলাদা টেবিলে বসানো হলো। নাদিম খাবার ফাঁকে ফাঁকে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। মায়াদের টেবিলে খাওয়া দাওয়া হচ্ছে সেটাও খেয়াল করলো। আরিফ সবটা তীক্ষ্ণ নজর পরখ করলো। নাদিম খাওয়ার এক পর্যায়ে ওয়েটারকে ডেকে পাঠালো। আস্ত করে কি জানি বলল, কিন্তু তারপরে ওয়েটার তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে গেল। তার একটু পরে ট্রেতে আলাদা খাবার নিয়ে ফিরলো, অথচ সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। এখন আবার নতুন খাবার কে খাবে? আরিফের মনে প্রশ্ন জাগতে দেখলো ওয়েটার মায়ার দিকে এগুচ্ছে। আরিফ তীক্ষ্ণ নজরে মায়ার প্লেটের দিকে তাকালো। তাদের সবার খাওয়াতে দাওয়াতে প্রায় শেষের দিকে, কিন্তু মায়া তখনও বসে বসে খাচ্ছে। প্লেটের ভরপুর খাবার দেখে যে কেউ বলবে মায়ার আরো ঘন্টাখানেক সময় লাগবে এই খাবার শেষ করতে। এর মাঝে ওয়েটার ট্রেতে করে মায়ার জন্য আলাদা খাবারটা নিয়ে এগিয়ে এলো। মায়ার মাংস ভাতের প্লেটটা হাত থেকে টেনে নিতে মায়া চোখ উঁচিয়ে তাকালো ওয়েটারের দিকে। বিনা শব্দে মায়া খাবার প্লেট ছেড়ে দিয়ে হাত গুটিয়ে নিল। বেশ বোঝাই যাচ্ছে সে মাংস ভাত খেতে পারছে না। তবে নাদিমের পাঠানো আলাদা ট্রেতে করে বাকি খাবারগুলো মায়াকে বেশ স্বাচ্ছন্দ্যে খেতে দেখা গেল। মায়ার সেই স্বাচ্ছন্দ্য বোধটুকু নজর কাটলো আরিফের। তীক্ষ্ণ দৃষ্টিতে মায়াকে এক পলক দেখে আরিফ খেতে খেতে তাকালো নাদিমের দিকে। খাবার পাঠিয়ে ছেলেটা আর মায়ার দিকে তাকায়নি, বরং এটা সেটা নিয়ে আরাফ খান ও ফাহাদের সঙ্গে হাস্য উজ্জ্বল মুখে কথা বলছে। মায়ার প্রতি নাদিমের নিশ্চুপ খেয়াল রাখাটা বেশ নজরে রাখলো আরিফের। না, নাদিমকে ছেলেটা খারাপ না। খাওয়া দাওয়া পার চুকিয়ে গেল সবাই। খাবার বিল দেওয়ার সময়ও নাদিমকে দেখা গেল। সে আরিফ বা ফাহাদ কাউকে বিল দিতে দেয়নি, বরং নিজ দায়িত্বে সব বিলের ঝামেলা সে মিটিয়ে নিল। এই আন্তরিকতাটুকু আরিফের ভালো লাগলো। বিয়ে হবে কিনা ঠিক নেই, অথচ সে তার আন্তরিকতা দেখিয়েই যাচ্ছে। দীর্ঘ 8 ঘন্টা টানা শপিং এর পর খান পরিবার সকলের শপিং শেষ করেই ক্লান্তিতে সবাই গাড়িতে চড়ে বসলো। মায়াও বেশ ক্লান্ত। আরিফ এই রাতে আশুগঞ্জ ফিরে যেতে চাইলে হেনা খান বগল ধাবা করে ওদের সবাইকে নিয়ে আসলো খান বাড়িতে। নতুন আত্মীয় বলে কথা। রাতে খাবারের আগে অন্তত তিনি যেতে দিতে নারাজ। খান বাড়ির সঙ্গে আনা 4টি গাড়িতে সবাই 4 মতো করে উঠে গেল। মুক্তাকে বসানো হলো ফাহাদের গাড়িতে শাশুড়ির সঙ্গে। মায়া, জুই, সেজুতি বসলো নাদিমের গাড়ির পেছনের সিটে। নাদিম ড্রাইভিং এ। আরিফ পাশের সিটে বসতেই গাড়ি ছুটলো খানবাড়ির গাড়ির পিছন পিছন। যেহেতু নাদিম আরিফের সঙ্গে এসেছে, তাই তারও দাওয়াত পড়লো খানবাড়িতে রাতের ডিনারের। ডিনার শেষে সবাই একত্রে আবারও নাদিমের গাড়িতে করে আশুগঞ্জ ফিরে যাবে, এমনটাই সিদ্ধান্ত। ক্লান্তিতে হইচই করে সবাই বসে পড়লো খানবাড়ির ড্রয়িং রুমে। ছোট বড় 25 সদস্যে ভরপুর ড্রয়িং রুমে। গাড়ি থেকে নেমে মায়া, জুই আর সেজুতি একত্রে খানবাড়ির ভেতরের পথে হাঁটছিল। মায়া বেশ অস্থির, বারবার ভয়ার্থ চোখজোড়া এদিক সেদিক ছুটে যাচ্ছে হৃদের ভয়ে। মায়া সাহস করে তো খানবাড়িতে ঢুকে পড়লো। এখন পাচ্ছে না আবারও হৃদের মুখোমুখি হয়ে যায় সেই ভয় পেল। লাস্টবার দুজনের সাক্ষাৎকারটা খুবই ভয়ঙ্কর ছিল। হৃদের রাগের শিকার হতে হয়েছিল মায়াকে। এখন যদি পুনরায় এসব কিছু আবারও এখানে ঘটে, তাহলে মায়ার আর সম্মান থাকবে না। ভয়ে ধুরধুর বুকে মায়া জড়সড় হয়ে হাঁটলো জুইয়ের সাথে। ওদের সঙ্গ দিয়ে পিছু পিছু আরিফ আর নাদিমকেও হাঁটতে দেখা গেল। খানবাড়ির ড্রয়িং রুমে পৌঁছতে মায়া অনাকাঙ্ক্ষিতভাবে মুখোমুখি হলো শশীর সঙ্গে। হেনা খানের সঙ্গে ডাইনিং এ দাঁড়িয়ে সবার জন্য শরবতের গ্লাস ট্রেতে তুলে রাখছে। ঠোঁটের কোণে মিষ্টি হাসি। আরাফ খানের সঙ্গে মুক্তাকেও দেখা গেল ডাইনিং এ একটা চেয়ারে বসা।
বাকিরা সবাই শরবত পান করেই যার যার রুমে অবস্থান করছে ফ্রেশ হওয়ার জন্য। হেনা খান মায়াদের ডাকলো ডাইনিং এ বসতে। গুটি গুটি পায়ে সবাই এগিয়ে গেল, একে একে চেয়ার টেনে বসে শরবতের গ্লাস গ্রহণ করলো। মায়া শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বেশ কয়েকবার শশীকে দেখে নিল। এই নিয়ে দ্বিতীয়বার শশীকে দেখা মায়ার। প্রথমবার যদিও মায়া এত লক্ষ্য করেনি বিয়ের ঝামেলায়, কিন্তু শ্রেয়ার মুখে শশী নামটা শুনে মায়া এখন মনোযোগ দিয়ে শশীকে বেশ কয়েকবার পরখ করলো আর চোখে। শশী মেয়েটা দেখতে দারুণ, যেমন লম্বা তেমন সুন্দর, ব্যবহারই ঠিক তেমনই ভদ্রতা, কাপড় চোপড়েও বেশ শালীনতা রয়েছে। অশালীন কিছুই চোখে পড়ল না। একটা টু পিসের জামা পরে ওড়নাটা কাঁধের দুই পাশে দেওয়া, কথাবার্তায় বেশ স্মার্ট। কার কি লাগবে নাকি সেটাও সে নিজ দায়িত্বে দিচ্ছে। মায়া আরো একবার অকারণেই শশীকে দেখলো। মেয়েটিকে বেশ মনে ধরেছে মায়ার। রিদ খানের সঙ্গে মানাবেও ভালো। মায়া শ্রেয়ার মুখে শুনেছিল রিদ খান এই শশী মেয়েটির সঙ্গে 5 বছর ধরে রিলেশনে আছে, সামনে হয়তো বিয়ে করবে। মায়ার মনে হলো এই দুজনের বিয়ে হলে মন্দ হবে না, বরং ভালোই হবে, দুজনকে মানাবে ভালো। তবে এত সুন্দরী গার্লফ্রেন্ড রেখে কেন যে রিদ খান মায়াকে পরকীয়ার মতো এত বাজে প্রস্তাব দেয় আল্লাহ জানে। এই লোকের আসলেই চরিত্রের সমস্যা আছে, নয়তো সবসময় মায়ার সাথে কেন ঘেঁষাঘেঁষি করতে চাইবে এই লোক। ডাইনিং এ বসে সকলের হালকা পাতলা নাস্তা করার মধ্যে কোথা থেকে হুট করে আয়ন এসে ধূপ করে মায়ার মুখোমুখি একটা চেয়ারে বসে পড়লো ক্লান্তিতে। সকলে চমকে উঠে আয়নকে কিছু বলবে তার আগেই আয়ন শশীর হাত থেকে একটা শরবতের গ্লাস নিয়ে এক চুমুকে শেষ করলো। ঠাস করে টেবিলের উপর গ্লাসটা রাখতে রাখতে সরকারি চোখ পড়ল মায়া আর জুয়ের দিকে। চোখের পলকে আরিফ নাদিমকেও দেখে নিল এক পলক, কিন্তু মায়া মুখোমুখি বসায় আয়ন হাতের গ্লাসটা টেবিলে রাখতে রাখতে বলল, আরে ছোট বিয়েন যায়, তা ভালো আছো? মায়া বেশ উৎফুল্লতাই বলল, জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? এই তো ঠিকঠাক। বোনের বিয়ের শপিং করা শেষ? জি ভাইয়া শেষ। তাহলে তো বেশ বড়সড় ঝামেলা চুকিয়ে ফেলেছো তোমরা। মেয়েদের শপিং, বাপরে সাংঘাতিক ঝামেলা। আয়নের কথায় মায়া ঠোঁট প্রসারিত করে হাসলো। আয়নের চোখে লাগার মতো বিঁধল সেই হাসিটা। তারপরও সে কৌশলে চোখ সরিয়ে তাকালো মায়ার পাশে বসা জুইয়ের দিকে। মনোযোগ সহকারে ফল খাচ্ছে সে। আয়ন একে একে আরিফ নাদিমের সঙ্গেও কুশলাদি বিনিময় করলো। যদিও সে নাদিমকে চিনে না, কিন্তু তারপরও যেহেতু আরিফের সঙ্গে বসা, তার মানে মায়াদের কোনো আত্মীয় হবে ভেবেই সৌজন্য বজায় রেখে কথা চালালো আয়ন নিজের মধ্যে। আয়নের কথার ফাঁকে হেনা খান জানতে চেয়ে বলল, তুই এই সময় এই বাড়িতে? তোর না ডিউটি আছে রাতে? আছে নানু, কিন্তু 3 ঘন্টায় নিভ নিয়েছি। তুই কি একা এসেছিস? রাফিদ আসেনি? না, রাফিস দেশে নেই, রিতকে সঙ্গে নিয়ে এসেছি। হেনা খানের আর কিছু বলার আগেই শশী পাশ থেকে উৎফুল্লতা দেখিয়ে জানতে চাইলো, রিদ ভাই এসেছে বুঝি? আয়ন এক পলক মায়াকে দেখলো, বেশ স্বাভাবিকভাবেই খাচ্ছে। শশী যে হৃদের কথা জানতে চাইছে আয়নের কাছে, সেটা নিয়ে কোনো ভাবান্তর দেখা গেল না মায়ার মধ্যে। আয়ন বুঝতে পারলো মায়া এখনো হৃদের সঙ্গে বৈবাহিক সম্পর্কে অবগত নয়। আয়ন মায়ার থেকে দৃষ্টি সরিয়ে শশীর লাজুক মুখটার দিকে এক পলক তাকিয়ে উত্তর দিতে দিতে বলল, হ্যাঁ এসেছে তো রিত ভাই, গিয়ে দেখ, বাইরে পেয়ে যাবি। আয়নের কথায় শশী এক গ্লাস শরবত তুলে দ্রুততাই ছুটলো বাহিরের দিকে হৃদের উদ্দেশ্যে। হেনা খান, আরাফ খান শশীর লাজুক লতার মুখটা দেখে হাসলো। আয়ন এতক্ষণে জুইয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আয়ন এসেছে পর থেকে এই নিয়ে বেশ কয়েকবার জুইকে সে আর চোখে পরখ করেছে, কিন্তু মেয়েটা সেই কখন থেকে মনোযোগ দিয়ে নাস্তা খেয়েই যাচ্ছে, আয়নকে চোখের দেখা পর্যন্ত দেখছে না। আশ্চর্য, আয়ন যে এসেছে মেয়েটার ভাবান্তর নেই কেন? এমনটা তো হওয়ার কথা না। আয়ন যে আজ আসবে এই মেয়ে তো জানতো। আয়নের জন্য জুয়ের অপেক্ষা করে বসে থাকার কথা ছিল তাহলে। আয়ন জুয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, জুই, আমাকে তরমুজ কাটা প্লেটটা দেন তো। জুই চোখ তুলে সরাসরি তাকালো আয়নের দিকে। লোকটার উপস্থিতি সে দেখছিল, কিন্তু তেমন পাত্তা দেওয়ার মতন কিছু হয়নি বলে নিজের নাস্তা শেষ করছে। হঠাৎ আয়নের ডাকে সরাসরি তাকানোতে চোখাচোখি হলো দুজনের। আয়ন তখনও তাকিয়ে, দুই চোখ ঘুরিয়ে দেখলো আয়নের হাতের কাছেই আরো একটা প্লেটে তরমুজ কাটা আছে। সেটা আয়ন চাইলেই নিয়ে খেতে পারে, অথচ আয়ন জুইকে দেওয়ার তরমুজের প্লেটটা চাচ্ছে। সৌজন্য বজায় জুই আস্তে করে নিজের ফল কাটা প্লেটটা এগিয়ে দিতে আয়ন সেটা নিজের কাছে টেনে নিল। কাটা চামচ লাগিয়ে মুখে তুলতে তুলতে আবারও জুইকে বলল,
জুই, আমাকে আমের প্লেটটাও দেন। জুই একবারও হাতে হাতে আয়নকে আমের প্লেট এগিয়ে দিল। আয়ন সেটা নিতে আবারও বলল। পানির গ্লাসটা দেন। জুই এবার তীক্ষ্ণ দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে পানির গ্লাসটা এগিয়ে দিল। লোকটার সাথে জুইয়ের যতবার দেখা হয় ততবারই জুইকে দিয়ে সে নিজের কাজ করায়, কিন্তু কেন সেটা জানে না জুই। বাড়িতে আসা মেহমানকে দিয়ে যে কাজ করানো যায় সেটা আয়নকে না দেখলে হয়তো জুই জানতো না। আয়ন জুইয়ের থেকে পানির গ্লাসটা নিতে নিতে সবার অগোচরে জুইকে একটা চোখ মারলো। আয়নের হঠাৎ কাণ্ডবুদ্ধিহীন হয়ে বসে রইল জুই। এই লোক হঠাৎ জুইকে চোখ মারলো কেন জানা নেই জুইয়ের, শুধু স্তব্ধ নির্বাক হয়ে বসা রইল। তবে জুইয়ের মনটা বেশ পড়ছে রাদিফের জন্য। ঢাকা আসার আগেই রাদিফের সঙ্গে জুইয়ের কথা হয়েছিল। রাদীপ বলেছিল আজ খানবাড়িতে আসবে জুইয়ের সঙ্গে দেখা করতে, জুই যেন অপেক্ষা করে বসে থাকে তার জন্য। আর সেই থেকে জুই রাদিফের জন্য অপেক্ষা করে বসে আছে। তাহলে এখন রাদীপ দেশের বাহিরে থাকে কিভাবে? কিছুক্ষণ আগেও তো দুজনের কথা হয়েছিল। রাদীপ জুইকে বলেছিল সে রাস্তার জ্যামে বসে আছে, তবে অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এখন জুইকে অপেক্ষা করিয়ে রাদীপ আসলো না, উল্টে আয়নের মুখে শুনতে হচ্ছে রাদীপ দেশে নেই।